এই বিভাগ যে কষ্ট করে কাজ করেছে তার স্বীকৃতি ভবিষ্যতে আমরা তাদেরকে যে অভাব রয়েছে তা পূরণ করার মধ্য দিয়ে চেষ্টা করব যথাযথ স্বীকৃতি ও মর্যাদা দিতে। আপনারা ভালো থাকেন, আমাদের একটু তাড়া আছে এবং আপনারা এই পুরো সম্মেলনটি খুবই সুন্দরভাবে সম্পন্ন করেন সেই কামনা করে আজকের কনফারেন্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। Thank you, madam. Now I welcome Dr. Gaurav Chandra Mahanja, APC, Additional Secretary and Project Director, KKF, to deliver his speech. Our respected chairman of the session, respected APC, Professor Dr. Fajan Islam, Professor Dr. Abul Hussain, Pro Vice Chancellor, Professor Abul Khaid Treasurer, renowned Professor A. Manwar Hussain from the University, Professor Sharif Abdul Jamal, SPN, Dr. Muhammad Sohail Ahmed, ladies and gentlemen, good morning. It's a pleasure for me to join this seminar this morning, and I am really pleased to see such kind of conference which is being held here, because the keynote speech which is just released seems to be very crucial for us, because I know that there prevails a very dismal picture in our country as to the antibiotic resistance, and I have been able to learn that we should not misuse antibiotics, and this awareness should be built among our people. And this is a very good learning for me that proper management and treatment of clinical wastewater is very crucial, and installation of wastewater treatment plant in all hospitals, clinics is a must, and they understand that the common hospital environment of our country is not good for our health. This is why we need to take necessary steps immediately. And I am grateful to our Madam, because she uttered that an excellent change has been developed due to the HECEP sub-projects being implemented in this university. Thank you, sir. At this side, I request Professor Dr. Abul Hussain, Pro Vice Chancellor, Jahangirnagar University, to deliver his speech. আজকে সেমিনারে সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ফাজান ইসলাম, বিশেষ অতিথি ডক্টর গৌরব চন্দ্র মহন্ত, এনডিসি এডিশনাল সেক্রেটারি এবং প্রজেক্ট ডাইরেক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আবুল খায়ের, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল এবং এই প্রজেক্টের সাব প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ডক্টর সোহেল, আর বিশেষ করে ঢাকা থেকে আমাদের আমন্ত্রিত কিনোট স্পিকার অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ডক্টর সোহেল আহমেদকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এই সুন্দর একটা সেমিনারে আমন্ত্রণ জানানোর জন্য। সত্যি
সেমিনারে যে থিমটা ছিল আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে ডক্টর আনোয়ার হোসেন আজকে আমাদের যে আশার আলো না দেখাতে পারলেও অন্তত সতর্ক হওয়ার একটা সুযোগ দিয়েছেন। আমরা সত্যি জানতাম যে আমাদের এই যে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি এর একটা ক্ষতিকর দিক আছে, সেগুলো আমরা আজকে ডিটেলস জানতে পারলাম। ডিটেলস জানতে না পারলেও ওভারঅল একটা আমাদের আইডিয়া হলো। আমরা সবসময় জানি যে যে কোনো জিনিস ইউজ করলে তার একটা রেজিস্ট্যান্স গ্রো করে। আমি একজন ফিজিসিস্ট হিসেবে এতটুকু বলতে পারি যে আপনারা দেখবেন যারা ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক লাইনে কাজ করে, তারা যে শক সহ্য করতে পারে, আমরা নর্মাল যারা আছি ইলেকট্রিক শক সেটা সহ্য করতে পারে না, রেজিস্ট্যান্স গ্রো করে, সব জায়গায় করে। তবে আমরা যদি এই অ্যান্টিবায়োটিক ইউজ করি সেক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক হওয়া উচিত। আমি একটু হেকের সম্পর্কে বললো, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছি, ছাত্র আছে, আমাদের মধ্যে কিন্তু হেকের সম্পর্কে প্রথম দিকে একটু বিরূপ প্রতিক্রিয়া ছিল। কিন্তু আমি আজকে সত্যিই খুবই আনন্দিত যে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হেকের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট আমরা পেয়েছি এবং তার সুফল আমরা অলরেডি এর মধ্যে পেতে যাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছি। আমরা জানি আমাদের এখানে দর্শন বিভাগ, আর্কিওলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সহ বেশ কয়েকটা ডিপার্টমেন্টে এই প্রজেক্ট চলছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে একটা প্রজেক্ট ছিল, প্রফেসর অধ্যাপক ডক্টর ফরিদ আহমেদ সেটা সাব প্রজেক্ট ম্যানেজার ছিলেন। আপনারা জেনে খুশি হবেন যে এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ভার্চুয়াল ক্লাসরুম করা হয়েছে, সেটা ফিজিক্স ডিপার্টমেন্টের একটা রুমে। অত্যন্ত সুন্দর এবং অত্যাধুনিক এই ক্লাসরুমটি। এইখান থেকে আমরা যে সুযোগ সুবিধাটা পাবো সেটা হচ্ছে যে বিশ্বের যে কোনো ভার্চুয়াল ক্লাসে যখন কোনো ভালো একটা লেকচার হবে, কোনো সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, সেটা আমরা এখান থেকে সরাসরি দেখতে পাবো। এটা আমাদের জন্য খুবই ভালো একটা খবর। অচিরেই এই ভার্চুয়াল ক্লাস শুরু হতে যাচ্ছে। এছাড়া আমরা বিডিডামের আন্ডারে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে আমাদের কিছু নেটওয়ার্ক করা হয়েছে যা আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে কখনোই সম্ভব হতো না। এছাড়া আমাদের যে একাডেমিক ভবন আছে সেগুলোকে আমরা এই অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্কে নিয়ে আসতে পেরেছি। আমি ডক্টর সোহেলের ল্যাব, সেখানে আমরা গিয়েছি, আমি গিয়েছি, মাননীয় উপাচার্য গিয়েছেন। সুন্দর একটা ল্যাব, তার যদি সুযোগ সুবিধা থাকে, কাজ করার সুযোগ সুবিধা থাকে, পরিবেশ যদি সুন্দর থাকে, সেখানে রিসার্চ করার একটা আগ্রহ জাগে। আমি দেখেছি সেখানে খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা হচ্ছে এবং চিকিৎসার যেসব রোগ আছে সেগুলো নিয়ে রিসার্চ হচ্ছে। আমি আশা করব আমরা এই রিসার্চ থেকে ফলপ্রসূ অনেক কিছুই পাবো। Now I would like to request Professor Dr. Abul Khair, Treasurer, Jahangarpur University, to deliver his speech. কনফারেন্স উপলক্ষে বিশেষ অতিথিবৃন্দ এবং চেয়ারপারসন বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি চেয়ারম্যান এবং সামনে উপবিষ্ট সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনোয়ার হোসেনের বক্তৃতা খুব মনোযোগ দিয়ে শুনেছিলাম। আমার মনে পড়ে কয়েক বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা সম্ভবত এরকম পেস্টিসাইডস এবং অ্যান্টিবায়োটিক্সের এনভায়রনমেন্টের প্রভাব এর উপরে একটা সেমিনারে আমরা পার্টিসিপেট করেছিলাম এবং তখনই এই চট্টগ্রাম মেডিকেল কলেজের গ্লুমি পিকচারটা তখনই পেয়ে গেছিলাম। এটা খুবই দুশ্চিন্তার একটা বিষয়। আপনারা আমার প্রেজেন্টেশনটা আপনারা দেখেছেন। এর মধ্যেও এবং গতকাল ডেইলি স্টারে একটা খবর দেখলাম যে গনোরিয়ার এগেনস্টে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এটা ইউকের রিসার্চ ফাইন্ডিং। সম্ভবত কম্বিনেশন অ্যান্টিবায়োটিক দিয়ে তারা এখন চেষ্টা করবেন, এরকম একটা বিষয়।
অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করার পরও তারপর আবার মেনটেন্যান্স ডোজ দেন ডাক্তাররা। এখন সেটা কতখানি যুক্তিসম্মত যায় না। আমার মেয়ের উপরেই তার যখন টাইফয়েড হলো, দেখা গেল যে মেনটেন্যান্স ডোজটা আরও কন্টিনিউ করতে হলো। এবং এইগুলো কতখানি যে অন্যান্য অর্গানের উপরে প্রভাব ফেলে সেটা আপনাদের নতুন বিজ্ঞজনকে আর বলে বোঝানোর দরকার নেই। জিনাস ফাঙ্গাস হোক বা অন্য কোনো সোর্স থেকে হোক, ঠিক একইভাবে ব্যাকটেরিয়ার জন্য তারা করছে। কিন্তু বাংলাদেশে আমাদের এই যে মাইক্রোবায়োল রিসোর্সেস, এই জায়গাতে আমরা অন্ধকারে আছি। আমি আজকে উপস্থিত স্পেশাল গেস্ট ডক্টর গৌরঙ্গচন্দ্র মহন্তা, তিনি এবং যারা এখানে পলিসি মেকারদের মধ্যে কেউ আছেন কি জানি না, আমি আমার সম্মানিত সহকর্মীদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে এই জায়গাতে কিন্তু আমাদের বায়ো রিসোর্সেস, যে মাইক্রোবায়োল রিসোর্সেস, এর কিন্তু একটা আমাদের ডিপোজিটরি দরকার। এর জন্য আমাদের রিসোর্স সেন্টার দরকার। পৃথিবীর অনেক ডেভেলপিং কান্ট্রিতে, ডেভেলপ কান্ট্রিতে বডি এই জিনিসটা হয়েছে। তো এটার জন্য একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ দরকার। সেটা মেডিকেল কলেজ হোক, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক, এবং সেটা আইসিটি হোক। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। যে বিহাইন্ড এভরি ডার্কনেস দেয়ার ইজ সানশাইন, আমি এটা বিশ্বাস করতে চাই। সুতরাং আজকে যে ডার্কনেস আমরা দেখছি এই অ্যান্টিবায়োটিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা বায়োমেডিকেল অঙ্গনে, যে কি ভয়াবহ, যে যেখানে খুব স্ট্রং প্রশাসক দেওয়া হচ্ছে মেডিকেল ডিএমসিএইচে, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, চিটাঙেও তাই, সব জায়গাতে। কিন্তু তারা এই যে মেডিকেল এফ্লুয়েন্সগুলো, এইগুলো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা তারা উদ্যোগ নেননি। একই গ্লুমি পিকচার সমস্ত প্রাইভেট ক্লিনিকসগুলোতে এবং প্রাইভেট হসপিটালগুলোতে। তো আমরা এই দিকে সরকারের আমাদের সুদৃষ্টি আমরা কামনা করব, এবং আমি বলবো যে এই ফর্ম থেকে যে মিনিস্ট্রি অফ হেলথে একটা স্ট্রং সাজেশন যাওয়া উচিত এই বলে, এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে ধন্যবাদ। Thank you, sir. At this site, I welcome Professor Dr. Abdul Jabbar Hawladar, Dean, Faculty of Biological Sciences, Jahangir University, to deliver his speech. Honorable Chief Guest, Professor Dr. Shafaddar Islam, Vice Chancellor of Jahangir University, Special Guest, Dr. Gauranga Mohanta, Additional Secretary and Project Director, Special Guest, Professor Dr. Abu Hussain, Professor Jahangir University, Special Guest, Dr. Abdul Khair, Treasurer at Jahangir University, respected keynote speaker, Professor Dr. Abdul Said, Professor Dr. Sharif Akhtaruzzaman, Department of Genetic Engineering and Biotechnology, Jahangir University, Chairman of the session and Chairman of the Department of Biochemistry, Molecular Biology, Jahangir University, and respected sub-project manager CP 2330, dear participants from home and abroad, my colleagues and the students, Assalamu alaikum, and very welcome to you all to this conference. So our Vice Chancellor is not present here. I would like to draw her attention of other administrative personnel that the department under the Faculty of Biological Sciences, all the departments are in serious lack of space. I think if they can be provided with more space, we can expect more results from them. And one more thing I must tell, biological science research need animals. That means the animal house. Animals we need, experimental animals we need. For animals, for reality of the animals, we need animal house. But
it's a great sorrow that we don't have this sort of animal house in our university. So I must request our university authorities to provide immediate attention for this sort of space and animal house. And also may I request Dr. Gauranga Chandra Mohanto for allocating any kind of fund so that we can establish an animal house and we can conduct very good research with those animals. Thank you, sir. Now I welcome Professor Dr. Mohammad Sabir Hussain, Chairman, Department of Biochemistry and Molecular Biology, Jahangirnagar University, to deliver his speech. বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ ব্যবস্থাপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে হেকেট উপপ্রকল্প CP2330 আয়োজিত কনফারেন্স কন্টেম্পোরারি বায়োমেডিক্যাল রিসার্চ এর প্রধান মাননীয় উপাচার্য মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, ও ভাইস চ্যান্সেলর মহোদয়, ডিন মহোদয়, প্রাক্তন ডিন মহোদয়, কিনোট স্পিকার, ইনভাইটেড স্পিকার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ডক্টর, অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের, প্রজেক্টের আওতাধীন PhD গবেষকবৃন্দ, স্নাতক ও স্নাতক পর্যায়ের ছাত্রছাত্রীবৃন্দ, জাতীয় পর্যায়ে এই কনফারেন্সে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে থেকে প্রকল্প 2330 এর আওতাধীন বায়োমেডিক্যাল রিসার্চ ল্যাবরেটরি একটি সফলতার উদাহরণ। এখানে স্নাতকোত্তর, MPhil, PhD প্রোগ্রামে গবেষণা করার সুযোগ তৈরি হয়েছে এবং বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী গবেষণা করে। আজকে কন্টেম্পোরারি বায়োমেডিক্যাল রিসার্চ ইন বাংলাদেশ শীর্ষক কনফারেন্স সমাবেশ। এই কনফারেন্সের কিনোট স্পিকার প্রফেসর ডক্টর মোহাম্মদ সাবির, ধন্যবাদ। এই কনফারেন্স আয়োজনের পিছনে যাদের অবদান রয়েছে এবং সর্বোপরি এই উপপ্রকল্প CP2330 এর সফলতার পিছনে যাদের অবদান রয়েছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনভাইটেড স্পিকার এবং সায়েন্টিফিক সেশনে আপনাদের থাকবার অনুরোধ আমি শেষ করতেছি। Thank you, sir. Finally, I would like to request Professor Dr. Sohail Ahmed, Sub-Project Manager, Department of Biochemistry and Molecular Biology, Jahangirnagar University, to deliver vote of thanks. Thank you. Now I would like to start by expressing my thanks to Almighty Allah for blessing me to organize this conference at Jahangirnagar University. Then I would like to express my heartfelt gratitude and thanks to Professor Dr. Farjana Islam, Honorable Vice Chancellor, Jahangirnagar University, for giving her kind consent and for being present here and her esteemed speech. I'm also very much grateful to Dr. Gauranga Chandra Mohanto, NDC, Additional Secretary and Project Director HECATE, for giving his kind consent to be present here as a special guest and spending his highly valuable time. He's a very busy person, but we all are very happy to see him here, and I thank him for his excellent speech. I am also grateful to Professor Dr. Abul Hussain, our Honorable Pro-Vice Chancellor, for his presence here as a special guest and for his speech. And I also like to thank our Treasurer, Professor Dr. Abul Khair, our Dean, Professor Dr. Abdul Jabbar, Faculty of Biological Sciences, for their valuable speech and encouragement for the promotion of biomedical science in Jahangirnagar University and Bangladesh also. And now I would like to thank Professor Emmanuel Hussain,
Department of Microbiology, University of Dhaka, for his splendid keynote speech entitled Antibiotic Resistance in Bangladesh, the Current Scenario. I'm indebted to Professor Emmanuel Hussain, my mentor, my MS thesis in the Department of Biochemistry and Molecular Biology at the University of Dhaka. And I know, sir, you have been very busy last 3 days with organizing the international conference by the BSM. Even then, you joined this conference. I'm very much grateful to you, and you already learned. And I would also like to take the opportunity to tell you, please allow me the time, that I was his first MS thesis student. It is my great pleasure. I'm lucky. I also thank Professor Dr. Sharif Akhtaruzzaman, Chairman, Department of Genetic Engineering and Biotechnology, for giving his consent to deliver the invited speech, to be the invited speaker of this conference, and taking the hardship to come here from Dhaka. Thank you, sir. And I also acknowledge the active cooperation and support from Dr. M. Sabir Hussain, Chairman, Department of Biochemistry and Molecular Biology, and also alternate SPM of this sub-project. And I must not forget to acknowledge Mr. Qazi Saiful Islam and Mr. Sudip Pal, two of my SPMs, without whom it would be impossible, perhaps impossible, to organize this conference. Thank you, Saiful and Sudip. Thank you very much. And I also like to thank Professor Wajir Rahman, one of the SPM and senior professor of the Department of Biochemistry, all my colleagues of the Department of Biochemistry and Molecular Biology, and in the faculty for their support and encouragement. I also thank all the distinguished academics and researchers for participating in this conference to present their work, research work, as poster and oral session. And I also like to thank Professor Rasul from VIT University. I met him yesterday, so I took the opportunity. He will be presenting a speech on his current field, natural medicine. And wishing all the best. Thank you. Thank you, sir. Now, our program will be continued by refreshments. After refreshments, our scientific session will be started. Now, all are welcome to take refreshments. Diagnosis and its prospect and challenges in Bangladesh. This is known as prenatal diagnosis. In the beginning, we may need to know is the baby which is born is healthy, or what disease is the patient is at risk for. When we talk about adults, we may need to know the disease predisposition. Then the detection of the disease, has the patient has any disease, or when it is diagnosed with the disease, then what is the treatment, what drugs should I prescribe, then what would be the dose. Now we know that the dose of a drug is predetermined. There is an adult dose, there is a pediatric dose, but now the concept is also changed. And again, when there is a treatment and after the treatment the disease again comes back, then what is the reason for the recurrence of the disease? So you can have answer of all the questions if you go for a molecular test, or you need a molecular test to answer all the questions. Globally, if we see that what are the diagnostic modalities used around the world, you can see that molecular diagnosis basically represents only 11% of all the diagnostic tests done throughout the world. And but this situation is gradually changing, and molecular diagnosis is basically a $3 billion market worldwide, and gradually it is increasing
at a rate of 7% annually. So the transformation in the diagnostic processes, it began in the biology world first, because molecular diagnosis have been able to replace the lengthy culturing method of the disease diagnosis. And viral antigens and antibodies, they are not usually detectable before 4 or 5 days after infection. So you need to wait at least 3, 4 or 5 days, depending on the type of the strain, to get to know whether someone is infected with the virus or not. Now, the current technology targets the MTB complex gene and detects all the 5 genotypes in the and bronchial areas or any other tissues. So, and also there are some experimental settings that can also detect rifampicin resistance to antibiotic and also non-tubercular mycobacteria. And it is also true that for other bacteria, Giardia, Helicobacter pylori, Salmonella, they can all be detected and diagnosed by using molecular techniques very quickly and within a very short period of time. And even there are some organism which is not culturable. So molecular diagnosis also provides you an advantage for those organisms that are not culturable. So it gives you a definitive answer in about 24 hours of sample submission. And this is how you can, after you get the sequence, you can compare the sequence